আজকের এই ভিডিওতে আলোচনা করব অগ্নিবীর। অগ্নিবীরের তোমরা কিভাবে হতে পারবে অগ্নিবীর, এর পাশাপাশি তোমাদের অগ্নিবীরের যত রকম মানে আর কি রয়েছে এ টু জেড ডিটেলস ইনফরমেশন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা অনেকেই বলছিলে অগ্নিবীরের সমস্ত বিষয় নিয়ে একটা ভিডিওতে আলোচনা করতে, যাতে করে তোমরা স্পষ্টটা ধারণা পাও। কি কি বিষয় নিয়ে আলোচনা করব অগ্নিবীরের? দেখো, বেতন নিয়ে আলোচনা করব, বয়স নিয়ে আলোচনা করব, উচ্চতা, দৌড়, ওজন নিয়ে আলোচনা করব, শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে, উচ্চতা না, শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করব, এক্সাম নিয়ে আলোচনা করব, নেগেটিভ কত দেওয়া মানে আর কি দেওয়া হয় সেটা নিয়ে আলোচনা করব, কি কি ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে, মানে ল্যাঙ্গুয়েজটা কি, কত পেলে তুমি পাস করবে, এর পাশাপাশি সিলেকশন প্রসেসটা কি, অ্যাপ্লাই কবে হবে, কবে এক্সাম হবে, সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। এক কথায় বলতেই পারো তোমরা যে অগ্নিবীরের মানে তোমরা কিভাবে হবে তার একটা প্যাকেজ তোমাদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। কারণ কি, এই সমস্ত ইনফরমেশনগুলো কোথাও এক জায়গায় অনেক সময় পাওয়া যায় না, ঠিক আছে। তার জন্য স্পেশালি একটা ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশন আমি একটা ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে যে সমস্ত প্রিয় বাঙালি ভাই বোন তোমরা রয়েছো, তোমরা যেন ভালোভাবে ইনফরমেশনটা জেনে তোমরা কিন্তু কাজে লাগাতে পারো। তাই স্পেশালি মানে আমার প্রিয় যত বাঙালি ভাই বোন তোমরা রয়েছো, তোমরা যারা অগ্নিবীর হতে চাও, আমাদের মহান সেনা হতে চাও, তোমাদের তার জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি দেখো। সবার প্রথমে এক এক করে আলোচনা করবো, সেটা হচ্ছে বেতন। সবার প্রথমে কত টাকা পয়সা দেওয়া হয়। অগ্নিবীর তো হবে, কিন্তু অগ্নিবীর হলে তুমি কত টাকা স্যালারি পাবে, মান্থলি প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবে, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। তাহলে প্রথম টপিক কি, বেতন নিয়ে আমরা আলোচনা করবো। যেগুলো করবো সেগুলো আমরা গোল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো, অগ্নিবীরের শুরুতেই একদম 4টে বছরের ধাপ থাকে। 4টে বছরে মানে 4টে বছর হয়ে গেলে কাউকে বাড়ি পাঠিয়ে দেয়, আবার কাউকে সেখানে যুক্ত করে নেওয়া হয়, ঠিক আছে। মানে সেনাবাহিনীতে পুরোপুরি মানে আর কি 60 বছর হোক বা লাইফ টাইম ওটা করে দেওয়া হয়, ঠিক আছে। এবার শুরুতে একদম প্রথম বছরে সমস্ত ইনফরমেশনগুলো বলে দিচ্ছি। একদম প্রথম শুরু বছরটাতে তোমরা কিন্তু প্রতি মাসে 30,000 টাকা করে পাবে, প্রতি মাসে 30,000 টাকা করে পাবে। কিন্তু সেখানে তুমি হাতে পাবে ইন হ্যান্ড কত পাবে, সেখানে 21,000 টাকা হাতে পাবে, আর 9,000 টাকা কিন্তু সরকার কেটে রেখে দেবে। কিসের জন্য রেখে দেবে সেটাও বলে দিচ্ছি। মানে এক কথা 30% তোমার কিন্তু সেবা নিধি ফান্ডটা কি, সেবা নিধি ফান্ডে তোমার ওই যে বাকি টাকা 9,000 টাকা রেখে দেবে প্রথম বছরে, যেটা বললাম 30,000 টাকা থেকে তোমার 21,000 টাকা তোমাকে দেবে, ব্যাংক তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে। আর বাদ বাকি 30% যেটা কিনা তোমার 9,000 টাকা মতন, সেটা কিন্তু তোমার কেটে রেখে দেবে। কিসের জন্য? সেবা নিধি ফান্ডের জন্য। দেখো সব ক্লিয়ার করে দেবো, টেনশন নেই। এবার দ্বিতীয় বছর, প্রথম 4টে ধাপ। দ্বিতীয় বছরে কি, দ্বিতীয় বছর তোমার কিন্তু যেটা দেওয়া হবে সেটা 33,000 টাকা দেওয়া হবে। কত? 33,000 টাকা দেওয়া হবে, কিন্তু তোমাকে ইন হ্যান্ড হাতে দিয়ে দেওয়া হবে কত? 23,100 টাকা দিয়ে দেবে। আর বাকি 9,900 টাকা কিন্তু সরকার কেটে রেখে দেবে। কিসের স্কিমের মাধ্যমে? সেবা নিধি ফান্ডের মধ্যে, ঠিক আছে। এবার যা জমলো। এবার দেখো, তৃতীয় বছরে 36,500 টাকা করে তোমার দেওয়া হবে। তার মধ্যে থেকে তোমাকে ইন হ্যান্ড দিয়ে দেওয়া হবে 25,500 দিয়ে দেওয়া হবে, আর 10,000 টাকা কিন্তু ওই যে সেবা নিধি ফান্ডের মধ্যে রেখে দেওয়া হবে। ক্লিয়ার হলে? ওই টাকাটা তোমাকে ওই মুহূর্তে দেবে না। এবার চতুর্থ বছর যখন আসবে, প্রথম বছর, দ্বিতীয় বছর, চতুর্থ বছরে যখন আর কি জবটা করতে থাকবে, তখন তোমাকে কিন্তু 40,000 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে। এবার 28,000 টাকা ইনহ্যান্ড তোমাকে হাতে ধরিয়ে দেবে, আর বাদ বাকিটা মানে তোমার ব্যাংকে দিয়ে দেবে 28,000 টাকা, আর বাকিটা 12,000 টাকা কি করবে? এই যে সেবা নিধি ফান্ডে, সেখানে কিন্তু সরকার রেখে দেবে। এইবার যে তোমার ওই যে সেবা নিধি ফান্ডে যে টাকাগুলো রাখলো, এই টাকা সব জমানোর পরে তোমাকে চতুর্থ বছরে কি করবে? চতুর্থ বছরে সেই টাকাটা সম্পূর্ণ তোমাকে দিয়ে দেবে। কত টাকা দেবে বলছি। এবার এক্সট্রা কিছু সুবিধা আছে, স্যালারির পাশাপাশি এক্সট্রা কিছু সুবিধাগুলি কি? স্যালারি ছাড়াও রিস্ক অ্যালাউন্স। এক্ষেত্রে তোমাকে কিন্তু তোমার যদি কোনো রিস্ক মানে কোনো অ্যাক্সিডেন্ট হয় বা সামথিং কিছু হতেই পারে, যে কোনো ব্যক্তির হতে পারে, সেখান থেকে রিস্ক অ্যালাউন্স তোমাদের দেওয়া হবে। রেশন দেওয়া হবে না, খাবারের জন্য সম্পূর্ণ ফ্রি। তারপর ড্রেস দেওয়া হবে তোমার সম্পূর্ণ ফ্রি। ট্রাভেলস সুবিধা, মানে তুমি কোথাও যাতায়াত করবে সেই ট্রাভেলস সুবিধা রয়েছে। ইন্স্যুরেন্স রয়েছে, যদি কোনো রকম মানে দেখা গেল হতেই পারে, মানে এটা আমি ক্লিয়ার করে দিই। ইন্স্যুরেন্স বলতে কীরকম? তাহলে হঠাৎ করে তুমি ট্রেনিং নিতে বা কাজ করতে তুমি মানে আর কি শহীদ হয়ে গেলে, দেশের জন্য শহীদ হয়ে গেলে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে সরকার প্রায় 48 লক্ষ টাকা দেবে। এইবার যখন তুমি ওই যে সেবানিধি ফান্ড, মানে এগুলো মানে ওই টাকা পয়সা ছাড়া এক্সট্রা সুবিধাটা, এবার মনে করো তোমার কিছু হয়নি, তুমি 4 বছর কমপ্লিট করে ফেললে, তখন তুমি তো মাসের মাস তো ওই যে তোমাকে দেওয়া হলো ইন হ্যান্ড, সেগুলো তো তুমি পেলেই। এর পাশাপাশি ওই যে সেবানিধি ফান্ডে যে টাকাটা জমিয়ে রাখা হয়েছিল, সেই টাকাটা থেকে তুমি কিন্তু একদম 4 বছরের শেষে তুমি কিন্তু 10 থেকে 12 লক্ষ টাকা একবারে পেয়ে যাবে। বোঝা গেল? ক্লিয়ার? এবার যদি মনে হয় তোমার কাজ ভালো হলো, তুমি ট্রেনিং খুব ভালো করেছো, মানে সেখানে ট্রেনারদের যাই হোক তোমার চোখে লাগলো যে না তুমি সব কিছু পারফেক্ট, তোমাকে কিন্তু রেখে দেওয়া হবে, বা পরীক্ষার মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে তোমাকে রেখে দেওয়া হবে। মানে তোমাকে
তোমার যতদিন তুমি চাকরি করতে পারো ততদিন কিন্তু চাকরি করতে পারো। কিছুজনকে রাখা হয় আর কিছুজনকে মানে আর কি বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এক কথায়, ঠিক আছে। এবং তাদের জন্য সুবিধা আছে, অগ্নিবীরদের জন্য রেলের কোটা দেওয়া হচ্ছে এখন বর্তমানে, বা বিভিন্ন ধরনের পোস্টে আলাদা করে কিন্তু মানে ভ্যাকান্সি রাখা হচ্ছে, সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। মানে অল্প নাম্বার দেওয়া হলে তুমি রেলের পরীক্ষা দিলে অন্য কেউ 70-80 নম্বর পেয়ে পাবে না, কথার কথা আমি বল কাটা পেয়ে পাবে না, অথচ তুমি 20-30 নম্বর পেলেই মানে কোনো মতে গিয়ে ভালো করে একটু সামান্য পরীক্ষা দিলেই তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে। তোমাদের জন্য আলাদা ভ্যাকান্সির সুযোগ সুবিধা করছে সরকার। ক্লিয়ার হলে এবার হয়ে গেল আমাদের এক্সট্রা আমাদের সুবিধা বুঝে গেলাম। এবার আমরা তাহলে স্যালারি সম্বন্ধে বুঝে গেলাম। এবার আমরা বয়স সম্বন্ধে একটু জানবো। তাহলে বয়সটা কি রয়েছে এক এক করে সব বুঝিয়ে দেবো, একদম টপিক ওয়াইজ, চিন্তার কোনো কারণ নেই। তোমার প্রত্যেকটা প্রিয় বাঙালির যে সমস্ত ভাই বোন রয়েছে, এর পাশাপাশি তোমার যে প্রিয় বন্ধু বা প্রিয় বান্ধবী তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দাও। আর স্পেশালি ভিডিওর মাঝখানে দারুণ একটা কথা বলবো, যেগুলো ছোট ছোট কথা হবে, তোমাদের প্রত্যেকের জন্য খুব সুবিধা, মানে প্রত্যেকের জন্য খুব কাজের একটা মানে বিষয়গুলো। দেখো এবার তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেলাম, বেতন পর্যন্ত ক্লিয়ার। এবার বয়সে যাবো। মিনিমাম তোমাদের একদম মিনিমাম নিম্নতম 17.5 বছর, 17.5 বছর হলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারবে। এক কথা আমি মাধ্যমিক পাশের পরে শুরু করে দিতে পারবে, ঠিক আছে। 17.5 বছর থেকে ম্যাক্সিমাম 21 বছর পর্যন্তই তুমি পারবে। এখানে বয়সের কোনো ছাড়টার কিছু দেওয়া হয় না, যেরকম SC ST OBC ছাড় দেওয়া হয় আমরা জানি অন্যান্য পরীক্ষাগুলোতে, বা EWS এর ছাড় দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে কোনো ছাড়টার হবে না, কারণ এটা একদম পুরো আর্মি, মানে এক কথায় বুঝতে পারছো, ইন্ডিয়ান আর্মি, অগ্নিবীর, ঠিক আছে। মানে বলতেই পারো এই অগ্নিবীরে কোনো বয়সের ছাড়টা দেওয়া হয় না। তোমার 17.5 বছর থেকে তুমি কিন্তু 21 বছর পর্যন্তই তুমি পারবে অ্যাপ্লাই করতে, তারপরে কিন্তু পারবে না। তুমি ST হও, OBC হও, তুমি যাই হও না কেন, ওই সবার সেম, ঠিক আছে। তাহলে বয়স সম্বন্ধে আমরা কিন্তু আলোচনা করে নিলাম। এবার আমরা আলোচনা করবো উচ্চতা, দৌড় আর ওজন নিয়ে আলোচনা করবো, মানে হাইট তোমার কত লাগবে এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। দেখো আমি একদম ফুল ইনফরমেশন করে দিয়েছি যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। তোমরা দরকার পড়লে খাতায় নোট করে নাও বা একটু বুঝে নিলেই হবে, আর অসুবিধা নেই। দেখো আবার সবার প্রথমে দৌড়টাকে আলোচনা করো। দৌড় কীরকম দৌড় লাগে? দৌড়ের ক্ষেত্রে আমরা যেটা বিষয়টা খেয়াল করেছি, সেক্ষেত্রে 1600 মিটার, পুলিশের মতন দৌড়। আমাদের যে WP ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের যে দৌড় 1600 মিটার, 1600 মিটারই কিন্তু আমাদের WP-তে কী লাগে 6.5 মিনিটের মধ্যে কভার করতে হয়, তাই না? কিন্তু এখানে সেমনটা করলে চলবে না। এখানে তোমাকে কি করতে হবে, 1600 মিটার সময় দেওয়া থাকবে, লাস্ট সময় যেরকম পুলিশের 6.5 মিনিট সময়, আর এখানে অগ্নিবীরের ক্ষেত্রে 5 মিনিট 45 সেকেন্ড, মানে ওদিকে প্রায় 45 সেকেন্ড, মানে তোমার দিকে 30-45 সেকেন্ড আগে তোমাকে কমপ্লিট করতে হবে, না হলে তুমি কেস খেয়ে যাবে, ঠিক আছে। মানে ভালো স্পিড তোমার থাকতে হবে, ওরকমই পুলিশের মতন আসতে দৌড়ালে হবে না, আরও স্পিড, মানে আর্মি, বুঝতে পারছো, আর্মি ট্রেনিং, আর্মি দৌড়। তাহলে 1600 মিটার দৌড়াতে হবে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে, বুঝবে কিন্তু তার 1 সেকেন্ড যদি ওভার হয়ে যাও তুমি আউট, তুমি বাদ পড়ে যাবে, ঠিক আছে, রিজেক্ট হয়ে যাবে। কিন্তু এখানে একটা শর্ত দেওয়া আছে, তুমি যদি 5.5 মিনিটের মধ্যে ঢুকে ফেলতে পারো মানে 1600 মিটার, তাহলে তুমি ফুল নাম্বার পাবে। মানে কি, দৌড়ানোর জন্য আবার নাম্বার আছে এখানে। পুলিশের চাকরি পরীক্ষাগুলিতে কি দৌড়ানোর কোনো নাম্বার নেই, কিন্তু এখানে দৌড়ানোর নাম্বার রয়েছে। কিরকম? তুমি যদি 5.5 মিনিটের মধ্যে দৌড়ানো কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে তোমাকে 60 নম্বর দেওয়া হবে, 60 নম্বর, বুঝতে পারছো। আর তুমি যদি মানে 5 মিনিট 30 সেকেন্ডের 31 সেকেন্ড হয়ে যায়, সেখান থেকে তুমি মানে এই যে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে যদি হয়, মানে 5.5 মিনিটের মধ্যে যদি না দৌড়াতে পারো, একটু যদি বেশি হয়ে যায়, তবে তুমি 48 নম্বর পাবে, মানে 12 নম্বর পিছিয়ে গেলে। তোমার এখানে কিন্তু কম্পিটিশন, তুমি 12 নম্বর পিছিয়ে যাওয়া মানে তুমি কিন্তু মেরিট লিস্টের থেকে অনেকটা পিছিয়ে গেলে, বুঝতে পারবে। মানে তোমাকে দৌড় পারফেক্ট করতেই হবে, তোমাকে বেশি স্কোর এখানে দৌড়ের মধ্যে তুলে নিতেই হবে। মানে 5.5 মিনিটের মধ্যে তোমার কভার করে ফেলতে পারলে তুমি 60খানা নাম্বার এক্সট্রা, মানে 12 নম্বর বেশি পেয়ে যাবে যারা স্লো দৌড়ায় তার থেকে, বুঝা গেল। মানে তুমি যদি মানে 5 মিনিট 31 সেকেন্ড করে ফেলো, তাহলে তুমি 48 নম্বর পাবে। সেখান থেকে 5 মিনিট 31 সেকেন্ডের থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে যদি কভার করে ফেলো, তাহলে তুমি 48 নম্বর পাবে। আর যদি 5.5 মিনিটের মধ্যে 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, বুঝে গেছো আশা করি, তাহলে তুমি 60 নম্বর পাবে। আর বাদ বাকি হলে তুমি রিজেক্ট হয়ে গেলে, ফাইনাল লিস্ট এই হচ্ছে ব্যাপার, বোঝা গেল। আর এই নম্বর, এই যে দৌড়ের নম্বর কিন্তু ভাবছো এখানেই লাগছে এমন না, মেরিট লিস্টে তোমার ওই রিটেন এক্সাম হবে যে পরীক্ষা তুমি দেবে, তার সাথে তোমার কিন্তু এই দৌড়ের যে নাম্বারটা যুক্ত হয়ে যায়, প্লাস হয়ে যায়, বুঝতে পারছো। তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয়। এবার চলে আসবো আমরা উচ্চতা নিয়ে একটু আলোচনা করবো। উচ্চতাটা কত লাগে? দেখো নর্মালি যেটা মানে উচ্চতা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য যেটা লাগে, সেটা হচ্ছে কি অগ্নিবীরের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার 170 সেন্টিমিটার, মানে বুঝতে পারছো SSC GDর মতনই, বুঝতে পারছো তো, বা আর্মির মতনই 170 সেন্টিমিটার লাগবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। আর ফিমেলদের 162 সেন্টিমিটার, মহিলাদের 162 সেন্টিমিটার লাগছে। আর নেভির ক্ষেত্রে আবার আলাদা আছে, ভাগ হয়েছে, বুঝতে পারছো তো। অগ্নিবীরের ছেলে মানে নেভিদের যদি হয় তাহলে 157 সেন্টিমিটার হলেই হয়ে যাচ্ছে ছেলেদের, আর হচ্ছে মেয়েদের 152 সেন্টিমিটার হলেই হয়ে যায়। তো মোটামুটি ধরে রাখো যে এরকম ব্যাপারগুলো রয়েছে। আচ্ছা, এবার আমরা চলে আসবো ওজন নিয়ে আলোচনা করবো, কারণ ওজন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। আর তোমরা একটু ওজনের বিষয়টা কি
আর রোগা, বিশাল রোগা হলেও চলবে না, আর বিরাট মোটা হলেও চলবে না, প্রথম কথা এটা। এবার হচ্ছে কি তোমাদের ছেলেদের ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি, 160 সেন্টিমিটার যদি হাইট হয়, কথার কথা তোমার 50 থেকে 55 কেজির মধ্যে হলে হবে। এবার হচ্ছে কি 165 সেন্টিমিটার যদি হাইট হয় তোমার 52 থেকে 57 কেজির মধ্যে হলেই হবে। আর 170 সেন্টিমিটার মানে যেটা নর্মালি আর কি, 170 সেন্টিমিটার যদি হয় হাইট, তাহলে 55 থেকে 60-এর মধ্যে হাইট ওয়েট হলেই হবে। এর পাশাপাশি তোমার যে 175 সেন্টিমিটার যদি হাইট হয়, সেক্ষেত্রে 60 থেকে 65 কেজির মধ্যে হলেই হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেলে এবার মেয়েদের ক্ষেত্রে একটু বুঝে নাও, হাইটের সাথে সাথে ওয়েটের যে সামঞ্জস্য রাখতে হবে, যেটা তোমার হচ্ছে কি 150 সেন্টিমিটার যদি হয়, তাহলে 42 থেকে 45 কেজির মধ্যে হলেই হবে। আর যদি 155 যদি হাইট হয়, সেক্ষেত্রে তোমার কিন্তু 45 থেকে 48 কেজির মধ্যে হলে হবে। আর 160 যদি সেন্টিমিটার হাইট হয়, তাহলে 48 থেকে 52 কেজির মধ্যে হলে হবে। আর যদি 165 সেন্টিমিটার হাইট হয়, সেক্ষেত্রে কিন্তু 50 থেকে 55 কেজি হলেই হয়ে যাচ্ছে। এবার আমরা শিক্ষাগত যোগ্যতা চলে আসবো। এবার আমরা এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতার মধ্যে চলে আসবো, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতাটা কি? সব 8 থেকে শুরু উচ্চ মাধ্যমিক পর্যন্ত, 8 থেকে শুরু উচ্চ মাধ্যমিক পর্যন্ত, ঠিক আছে। পোস্টগুলো কি কি রয়েছে? অগ্নিবীর, যেটা কিনা আমরা জিডি মানে জেনারেল ডিউটি, অগ্নিবীর জেনারেল ডিউটি, যেরকম আমরা এমনি নর্মাল জিডি বলি না, মানে এসএসসি জিডি, এটা কিন্তু অগ্নিবীর জিডি। অগ্নিবীরের জিডির ক্ষেত্রে কি লাগে, মানে জেনারেল ডিউটির ক্ষেত্রে কি লাগে, বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এখানে অ্যাপ্লাই করে, ঠিক আছে, জিডিতে। কিরকম? মাধ্যমিক পাস হলে তোমার হয়ে যাচ্ছে এখানে মোট টোটাল মিলিয়ে তোমার যতগুলো মানে সাবজেক্ট মোট 45% নাম্বার হলে তোমার এখানে হবে। এর পাশাপাশি কমপক্ষে অন্তত যেন তোমার 33% নাম্বার থাকে প্রত্যেকটা সাবজেক্টে, ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে। এটা মানে প্রতিটা সাবজেক্ট 33-এর নিচে যেন না থাকে, এবার তার ঊর্ধ্ব থাকে, গড়ে 45%, আর যেন 33% নিচে কোনোটাই নাম্বার না থাকে, এরকম একটা ব্যাপার, বুঝতে পারলে তো। এবার আমরা চলে গেলাম এসএসসি জিডির ব্যাপারটা বুঝে গেলাম। এবার টেকনিক্যাল পোস্ট, কেন সবগুলো পার্ট রয়েছে অগ্নিবীরের মধ্যে, টেকনিক্যাল পোস্টও থাকে, মানে আর্মি টেকনিক্যাল, সেটা হচ্ছে কি উচ্চ মাধ্যমিক তোমার পাস হতে হবে। ওটা যেন মাধ্যমিক পাশে হয়ে যাচ্ছিলো, এটা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এবং তোমাকে কিন্তু অবশ্যই সাবজেক্ট হিসাবে পিসিএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তোমার থাকতে হবে, মানে একদম সায়েন্স, পিওর সায়েন্সের ছেলে, কারণ তুমি টেকনিক্যাল জব করবা, পিওর সায়েন্সের স্টুডেন্ট তোমার হতে হবে। এটা গেল। এবার মোট 50% নাম্বার হলেই হয়ে যাচ্ছে, আর কিন্তু প্রতি বিষয়ে 40% নাম্বার তোমার থাকতে হবে। ক্লিয়ার হয়ে গেল এই বিষয়টাও। এবার ক্লার্ক পোস্ট, ক্লার্ক বা স্টোর কিপার, সেক্ষেত্রে কী লাগছে? উচ্চ মাধ্যমিক পাস করলে হচ্ছে, এখানে সায়েন্সের কোনো ব্যাপার নেই। মোট 60% এবং প্রতিটা বিষয়ে 50% থাকলে হবে, এবং কিন্তু তোর পাশাপাশি তোমার কিন্তু ম্যাথ এবং রিজনিংয়ে 50% উপরে বেশি থাকতে হবে, ঠিক আছে। ও আচ্ছা, এখানে তোমার কিন্তু তোমার লাগছে ম্যাথটা, কিন্তু এখানে কিন্তু যদি থাকে ম্যাথ, তাহলে ওটা ওরকম লাগবে 50, আর ইংলিশে তোমার কিন্তু 50% উপরে নাম্বার থাকতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে ট্রেডম্যান, সেক্ষেত্রে মাধ্যমিক পাস হলেই হয়ে যাচ্ছে, আর প্রতিটা বিষয়ে 33% থাকলে হয়ে যাবে। এটা গেল 1 নম্বর। নাম্বার 2, যে 8 পাসেরও ট্রেডম্যান আছে, সেক্ষেত্রেও তোমার 33% হলেও কিন্তু তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমরা এইগুলো আলোচনা করে নিলাম। এবার আমরা চলে আসবো এক্সাম সিলেবাস নিয়ে একটু আলোচনা করি। এক্সাম সিলেবাসটা কি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে, কারণ সিলেবাসটা খুব প্রয়োজন। দেখো, আমাদের সিলেবাস নিয়ে যদি খেয়াল করি, একটা মানে যে এই পরীক্ষাতে কিন্তু তোমাদের প্রথমেই মনে রাখতে হবে যে সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হবে, ঠিক আছে, মানে কম্পিউটারটিকে তোমার পরীক্ষা দিতে হবে। এবার তোমাদের কম্পিউটারে কী করে পরীক্ষা দিতে হবে, কী করতে না হবে, সমস্ত কিছু আমি তোমাদেরকে বলে দেবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। সমস্ত কিছু আমি গাইড করি, আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদেরকে আমি গাইড করি, চেষ্টা করি যাতে সঠিক ইনফরমেশনগুলি তাদেরকে জানানো যায়। তোমরা যদি সঠিক ইনফরমেশন না জানতে পারো, তাহলে তুমি কিন্তু পিছিয়ে যাবে, মানে 5-7 বছর পিছিয়ে দেখবো। অনেক তোমার বাড়ির আশেপাশে বড় দাদারা, দিদিরা এই যে ছোট ছোট ইনফরমেশন প্রথমে মানে জেনে নেয়নি বলে আজকে কিন্তু পিছিয়ে যাচ্ছে। তারা কিন্তু দেখো 27 বছর, 18 বছর, 30 বছর প্লাস বয়স হয়ে গেছে, আলটিমেটলি কিছুই হচ্ছে না। তার কারণ কি? অনেক সময় সিস্টেমের একটা সমস্যা থাকে, মানে বুঝতে পারছি, সিস্টেম বলতে সরকারের একটা সমস্যা থাকে, আমাদের রাজ্য সরকারের একটা ব্যাপার তো জানাই, আবার অনেক সমস্যা, অনেক কিছু হয়ে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে অনেক কিছু মানে জানকারি থাকে না, তার জন্য তারা কিন্তু পিছিয়ে থাকে। তাই তোমরা অবশ্যই ভালো করে জিনিসগুলোকে জেনে নাও, যাতে তোমরা পিছিয়ে না থাকো। এবার আমরা যেটা আলোচনা করবো, যে প্রথমেই বুঝতে পারছো সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হবে, তোমার কম্পিউটারে পরীক্ষা দিতে হবে। কম্পিউটার পরীক্ষা দেবে মানে যে তোমার কম্পিউটার জানতে হবে এমন কোনো ব্যাপার নেই, জাস্ট তোমার কম্পিউটার চালানো একটু জানলেই হবে, ঠিক আছে। এবার লেভেল 8 to 12, সেক্ষেত্রে কি লাগছে? জিকে। দেখো, জিকে থাকবে তোমাদের, সায়েন্স থাকবে, ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, আর ইংলিশ থাকবে, ঠিক আছে। আর সায়েন্সটা 10 বেস মানে মাধ্যমিক মানে লেভেলের থাকলেই হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এক্ষেত্রে একটা কথা বলবো তোমাদের, অঙ্ক প্লাস রিজনিং, তোমরা দুটো জিনিস খেয়াল করবে, অঙ্ক এবং রিজনিং থাকতে। রিজনিং মানে জিআই, অঙ্ক প্লাস রিজনিং তোমরা যদি ভালো করে শিখতে চাও, তাহলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বারটা দেওয়া থাকছে, অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। সমস্ত বিষয়টা অঙ্ক প্লাস রিজনিং দুটো বিষয়টা ভালো করে শিখে নাও। এর পাশাপাশি আমি কী করতে তোমার প্র্যাকটিস সেট কীভাবে দেবে বা কোথা থেকে দেবে, সেগুলো তোমাদের সম্পূর্ণ গাইড করবো। বা কোন বইগুলো পড়াশোনা করতে হবে সেগুলো যদি জানতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে মানে অগ্নিবীর গ্রুপ, হোয়াটসঅ্যাপ অগ্নিবীর গ্রুপ রয়েছে, সেখানে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও। সেখানে আমরা প্রত্যেকে মিলেমিশে আলোচনা করবো, এবং তোমরা গ্রুপ স্টাডিও করতে পারবে বন্ধুদের এবং বান্ধবীদের সাথে। কি বললাম, বোঝা গেল?
তাহলে সবাই যুক্ত হয়ে যাও এবং বন্ধুদেরকে এবং বান্ধবীদেরকেও, তোমার প্রিয় বন্ধু এবং প্রিয় বান্ধবীদেরকেও সবাইকে যুক্ত করে দাও, কারণ সেখানে আমরা সমস্ত বিষয় নিয়ে আরও বেশি আলোচনা করব। এখানে তো আলোচনা করে দিচ্ছি। এর পাশাপাশি দেখো জিডি মানে জেনারেল ডিউটি, অগ্নিবীর জেনারেল ডিউটিতে কি কি থাকছে। জিকে থেকে 15 নম্বর, জিএস থেকে 15 নম্বর, ম্যাথ থেকে অঙ্ক থেকে 15 নম্বর, আর জিএ থেকে 5 নম্বর, টোটাল হচ্ছে 50টা প্রশ্ন, প্রত্যেকটা 2 নম্বর করে, তাহলে 100 নম্বরে 50 দুগুণে 100 নম্বরে পরীক্ষা হয়ে যাচ্ছে। এবার তোমরা যারা যারা, আমি একটা কথাই বলবো, অঙ্ক প্লাস রিজনিং মানে জিআই যেটা যদি ভালো করে যদি শিখতে চাও চ্যাপ্টার ওয়াইজ, তাহলে অবশ্যই বলবো আমি সম্পূর্ণ দায়িত্ব সহকারে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং তোমাদের ক্লাস দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ, যাতে করে তোমরা ভালো করে শিখে নিতে পারো প্রত্যেকটা ধাপে ধাপে। কারণ তুমি যদি চ্যাপ্টার ভালো করে না শেখো, তাহলে আলটিমেটলি তুমি কোথাও গিয়ে কোনো কাজ করতে পারবে না। কি বললাম বোঝা গেল? তার জন্য স্পেশালি আমাদের সাথে যোগাযোগ করে সমস্ত ইনফরমেশনগুলো ভালো করে জেনে নাও, ঠিক আছে? এবার হচ্ছে টেকনিক্যাল, যেটা টেকনিক্যাল পোস্টে কি থাকছে, জিকে থেকে 10 নম্বর, ম্যাথ থেকে অঙ্ক থেকে 15 নম্বর, ফিজিক্স থেকে 15 নম্বর, কেমিস্ট্রি থেকে 10 নম্বর, টোটাল হচ্ছে 50টা প্রশ্ন, প্রত্যেক 2 নম্বর করে 100 নম্বরের এক্সাম হবে, মানে রিটেন এক্সামটা। এবার ক্লার্কে কি মানে কত নম্বর থাকছে, জিকে থেকে 5 নম্বর, তারপর হচ্ছে তোমার জিএস থেকে 5 নম্বর, ম্যাথ থেকে 10 নম্বর, আচ্ছা কম্পিউটার সায়েন্স থেকে 5 নম্বর, টোটাল হচ্ছে প্রত্যেকটা 4 নম্বর করে দেওয়া হয়, 25টা প্রশ্ন 4 নম্বর, তাহলে এখানে 100 নম্বর পরীক্ষা হয়ে গেল। আর একটা আলাদা করে ইংরাজির পরীক্ষায় 25টা প্রশ্ন 4 নম্বর, প্রত্যেকটা করে 4 নম্বর করে, তাহলে ওইখানে 100, টোটাল হচ্ছে 200 নম্বর এখানে এক্সাম হবে, ঠিক আছে? এবার নেগেটিভ দেওয়া হয় 0.5, প্রত্যেকটা ভুল করলে হাফ নম্বর করে কেটে দেওয়া হয়। এবার হচ্ছে তোমার ট্রিটমেন্টে কি থাকে, জিকে, ম্যাথ, রিজনিং, সায়েন্স, তোমার থাকছে 50টা প্রশ্ন 100 নম্বর, মানে যেহেতু 2 নম্বর করে প্রত্যেকটা প্রশ্নে, টোটাল হচ্ছে 100 নম্বরের এক্সাম হবে। এবার তোমাদের কি ভাষায় পরীক্ষা হবে, চলো এবার এই যে আমরা নেগেটিভটা আলোচনা করে দিলাম, নেগেটিভ হচ্ছে 0.5, হাফ নাম্বার করে কেটে দেওয়া। কি ভাষায় পরীক্ষা হবে, দেখো এই বিষয়টা নিয়ে না অনেকেই মানে চিন্তায় থাকে যে আমি তো অনেক সময় ইংরেজি পড়তে বুঝতে অসুবিধা হয় বা হিন্দি পড়তে বুঝতে অসুবিধা হয়, তাহলে কি আমি বাংলায় পরীক্ষা দিতে পারবো? আমি বাঙালি হিসাবে কি বাংলা পরীক্ষা দিতে পারবো? অবশ্যই দিতে পারবে। রিজনাল ভাষা বা আঞ্চলিক ভাষার উপরে এখন কিন্তু পরীক্ষা মানে আর কি তুমি দিতে পারবে এখন। তার জন্য স্পেশালি তোমরা যদি চাও বাংলায় পরীক্ষা দিতে, পুরো পরীক্ষাটা বাংলায় দিতে পারবে। যদি তুমি চাও হিন্দিতে পরীক্ষা দিতে হিন্দিতে পারবে, যদি তুমি চাও ইংরেজিতে পরীক্ষা দিতে ইংরেজিতেও পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেলে কত পেলে পাস করবে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কেন পরীক্ষা তো দেবে, কিন্তু আমি যদি পাশের বিষয়টা না বুঝি তাহলে তো কেস খাবো। মোটামুটি যত নম্বরেই পরীক্ষা হোক না কেন, টোটালে যত নম্বরে 100 নম্বরে যদি পরীক্ষা হয়, তাহলে সেক্ষেত্রে ধরে রাখবে সবসময় 60 থেকে 70% মধ্যে রাখাটা হচ্ছে সেফ জোন বা গ্রিন জোন, ঠিক আছে? 60% থেকে 70% মধ্যে তুমি যদি রাখতে পারো, তাহলে তুমি একটা গ্রিন জোনে থাকবে। চেষ্টা করবে আরো বেশি স্কোর, কিন্তু এটা একটা মানে গুড স্কোর, ঠিক আছে, মানে পাস করার জন্য। এবার সিলেকশন প্রসেস কি, প্রথমে রিটেন এক্সাম হলো, লিখিত পরীক্ষা হলো, মানে কম্পিউটারে মানে কি প্রশ্ন থাকবে সেগুলি অ্যান্সার হবে। তারপরে ফিজিক্যাল হবে, এই যে দৌড় মাপ ঝোপ ব্যাপারটা হয়ে যাচ্ছে। এর পাশাপাশি তারপরে লাস্টে তোমার ওই রিটেন এক্সামের পরে ফিজিক্যালের 2টো নাম্বার যোগ করে দৌড়ের যে রান 60 নাম্বার আর ওই যে 45 নাম্বার যে যেরকম পাবে যোগ হয়ে মেরিট লিস্টে নাম আসবে। কি বললাম বোঝা গেল? দুটোই যুক্ত হবে। এগুলো কিন্তু অনেকে ভুল করে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়গুলো, তাহলে আলোচনা করে দিলাম। এবার যে বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে, সেটা হচ্ছে কি তোমাদের কি কি বই পড়াশোনা করতে হবে, কি কি বই পড়াশোনা করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। কি কি বই তোমরা পড়াশোনা করবে, তার জন্য স্পেশালি আমি বলবো, এখানে আমি সেরকম কিছু বলতে চাইছি না, আমাদের গ্রুপে চলে আসো, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে তোমরা আলোচনা করো। এখানে এসে গ্রুপ স্টাডি করো। গ্রুপ স্টাডি খুব সুন্দর স্টাডি, ঠিক আছে? পড়াশোনার জন্য গ্রুপ স্টাডিটা মারাত্মক ভূমিকা পালন করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে নিজে তো পড়াশোনা করবেই এবং বন্ধুদের সাহায্য অনেক সময় নিতে পারবে। কোথাও অঙ্ক বেঁধে গেলে বা কোনো কিছুতে বেঁধে গেলে তুমি গ্রুপে এসে তুমি কথা বলে নিতে পারো তাদের সাথে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, প্রত্যেকে মিলে যুক্ত হয়ে যাও। এর পাশাপাশি তোমাদেরকে বলবো যে এটা তো গেলই, সিলেকশন প্রসেস কি, রিটেন, ফিজিক্যাল টেস্ট হবে, তারপর হচ্ছে মেডিকেলের পরে তোমার হচ্ছে মেরিট লিস্টে নাম চলে আসবে। ক্লিয়ার হলে এবার হচ্ছে তোমাদের রিটেন এক্সাম আর ফিজিক্যাল টেস্ট মিলিয়ে কিন্তু মেরিট লিস্টে বলেই দিলাম আমি ফার্স্টে, মানে তোমাদের লেখা পরীক্ষা যেটা হবে আর হচ্ছে কি দৌড়ালে যে ফিজিক্যাল দৌড়নের নাম্বার দিয়ে তোমাদের কিন্তু মেরিট লিস্টে নাম হবে। একটু আগে বলে দিলাম। তোমাদের অ্যাপ্লাই কখন হয়? প্রতি বছর হয়, প্রতি বছর। এই যে অগ্নিবীরে প্রত্যেকটা বছর রিক্রুটমেন্ট বের হয় প্রতি বছর, এটা খুব সুবিধা। প্রতিটা বছর তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো 17, 18 ধরে নাও, 18, 19, 20, 21, 22, 5 বছর তুমি সময় পাবে, সরি 21 পর্যন্ত প্রায় 4 বছর সময় পাবে তুমি। এই 4 বছর তোমার হচ্ছে মানে একটা গোল্ডেন সময়, যেটা তুমি যদি কাজে লাগাতে পারো, আমাদের কাছে ফোন করে ভালো করে যদি বিষয়টা জেনে নাও, বুঝে নাও, আমি সম্পূর্ণ গাইড করবো তোমাদেরকে। আর যদি অবশ্যই ভালো করে অঙ্কটা শিখে নিতে চাও, মানে এই পরীক্ষার জন্য স্পেশালি, তাহলে অবশ্যই যোগাযোগ করো। একদম সম্পূর্ণ দায়িত্ব সহকারে সমস্ত জিনিস তোমাদেরকে বুঝিয়ে দেবো, মানে কোথায় কি পড়াশোনা করতে হবে, কীভাবে পড়াশোনা করতে হবে, কোথায় তোমাকে এক্সাম দেওয়াটা মক টেস্ট দিতে হবে, কী বই পড়াশোনা করতে হবে, সমস্ত রকমভাবে তোমাদেরকে গাইড করবো। কী বললাম, বোঝা গেল? আচ্ছা, এটা বিষয়টা আলোচনা হলো। এর পাশাপাশি অ্যাপ্লাই কখন হয়? প্রতি বছর বের হয়। আর এই বছরের যেটা অ্যাপ্লাই এখনো চলছে সেটা হচ্ছে গিয়ে 13/2/2000, মানে ফেব্রুয়ারি মাসের 13 তারিখের অ্যাপ্লাই শুরু হয়েছে। এই যে এপ্রিল মাসের 1 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই হবে। তোমরা যারা এখনো অ্যাপ্লাই করোনি তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও। আর অবশ্যই পরবর্তী অনেক আপডেট আসবে এই বিষয়ে, মানে এই যে অগ্নিবীরের সম্বন্ধে অনেক আপডেট আসে,
অনেক এডিট উইন্ডো আসে, এটা হয়, সে অনেক ব্যাপার থাকে, সব ইনফরমেশন আমি তোমাদেরকে দেবো। তাই অবশ্যই যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো। পরবর্তীকালে সমস্ত আপডেট কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। প্লাস তোমাদের জন্য স্পেশালি গ্রুপও বানিয়ে দিলাম, সব আপডেট তো দেওয়া সম্ভব হবে না, অনেক সময় গ্রুপে আলোচনা করে দেবো, কিছু না কিছুভাবে তোমাদেরকে আপডেট দেবো, ঠিক আছে। এবার এটা গেল। এর পাশাপাশি তোমাদেরকে বলবো যে তোমাদের এক্সামটা হবে কবে, মানে অ্যাপ্লাই তো হয়ে যাচ্ছে লাস্ট তোমাদের এই এপ্রিল মাসে, 1 এপ্রিল পর্যন্ত। এবার তোমাদের যে এক্সামটা কবে হবে, জুন মাস নাগাদ, জুন মাস আসে, এবার জুন মাস নাগাদ, যেটা আর কি অফিসিয়াল ক্যালেন্ডার যেটা বলে দিয়েছে, জুন মাস নাগাদ কিন্তু তোমাদের এক্সাম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আশা করি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দিলাম। আর অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা যদি সঠিকভাবে ইনফরমেশনগুলো না জানো, কারণ সঠিক ইনফরমেশন জানলেই তুমি কিন্তু প্রায় 50% উপরে পাস করে বসে আছো। তাই সঠিক ইনফরমেশন যদি পেতে চাও, সঠিকভাবে গাইড যদি পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দেবো, কী করতে হবে না করতে হবে। কারণ অনেক সময় তোমরা কি একাডেমিক ইয়ার থেকে শুরু করো না, অনেক সময় অনেক কিছু মানে জানো না বিষয়গুলো, সেক্ষেত্রে তোমাদেরকে সমস্ত গাইড করবো। প্লাস অঙ্ক প্লাস রিজনিং, মানে অঙ্কটা ম্যাথ এবং রিজনিংটাকে যদি ভালো করে শিখে নিতে চাও চ্যাপ্টার ওয়াইজ, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত। আর যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে এই বিষয়ের উপরে, কোথাও যদি এখনও মনে হয় যে আরও কিছু জানার প্রয়োজন আছে তোমার, তাহলে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে মানে ওপেন থাকছে, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর অবশ্যই মানে কোনো রকম অসুবিধা নেই, যা তোমার মনে হয় যে এটা এই প্রশ্নটা এখনো না, এই জিনিসটা আমার জানতে হবে, তাহলে অবশ্যই তুমি লেখো কমেন্ট বক্সে, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।